অর্থমন্ত্রী জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। এক্ষেত্রে কি করা দরকার? অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের নির্বাচনে বাংলাদেশ প্রসঙ্গ যেভাবে বারবার উঠে আসছে দলগুলোর কাছে, সেক্ষেত্রে এই বিষয়টি ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে কি কোনো টানাপোড়েন তৈরি করতে পারে? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আসিফ নজরুল এবং অভিনয় শিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ত্রোপা মজুমদার। আপনাদের সবাইকে বিবিসির বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আজ অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন সৈয়দা রওশন আক্তার। অর্থমন্ত্রী মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখনো স্বস্তিকর নয়। এই নিয়ে কি বাংলাদেশ উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে কি? কোনো কারণ কি আছে? কোনো কারণ কি আছে? আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক নয়, বিশেষ করে 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকে এই বিষয়টি আমরা ক্রমাগত শুনে আসছি। সেই প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আবারও এই মন্তব্য করেছেন। ডক্টর আসিফ নজরুল, এটা নিয়ে কি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে? ব্যাপারটা হচ্ছে যে কেন সম্পর্ক স্বস্তিদায়ক নয় সেটা যদি বিবেচনা করি তাহলে আমরা উত্তরটা খুঁজে পাবো। আমরা জানি বাংলাদেশ সরকারের সাথে মার্কিন সরকারের কতগুলো বিষয়ে মতভেদ রয়েছে। 5ই জানুয়ারি ইলেকশন তো রয়েছেই, এটা আপনার ইউরোপিয়ান যে কমিউনিটি আছে, আমেরিকা আছে, তাদের প্রেশার ছিল যেটা যেন অংশগ্রহণমূলক নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয় এবং খুব ক্রেডিবল ইলেকশন হয়। সেটা নিয়ে ডিবেট ছিল। ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক ইস্যুতে দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে তাদের একটা টানাপোড়েন আছে। থার্ড একটা ইস্যু রিসেন্টলি এমার্জ করছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের যে ভায়োলেশন, বিশেষ করে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এবং ক্রস ফায়ার ইস্যুতে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মনোভাব সেটা বাংলাদেশ সরকারের প্রতি ভালো নয় এবং তারা এই ঘটনাগুলোকে ভালো চোখে দেখছে না। এখন এগুলি যদি মতবিরোধের সত্যিকার অর্থে কারণ হয় তাহলে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, কিন্তু যদি আমেরিকা বাংলাদেশ থেকে কোনো স্বার্থ হাসিল করতে চায়, বাংলাদেশ এটা দিচ্ছে না, তাহলে আমাদের এত উদ্বিগ্ন হওয়ার কারণ নাই। অর্থমন্ত্রী বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঠান্ডা সম্পর্ককে নরম করার চেষ্টা চলছে। আমি পত্রিকা থেকে কোট করছি। এটা কি শেষ পর্যন্ত হবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় যদি আপনার এই 3টা ইস্যুতে বাংলাদেশ সরকারের যদি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তিত না হয় তাহলে আমার মনে হয় না সম্পর্ক ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ত্রোপা মজুমদার, সম্প্রতি অর্থমন্ত্রী ওয়াশিংটন থেকে ঘুরে এসেছেন, তারপরে তিনি এই কথা বলছেন। আপনিও জানেন যে ক্রমাগত এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আপনার কি মনে হয় যে উদ্বিগ্ন হওয়ার কারণ কি আছে? আসিফ নজরুল বলছে যদি কিছু কারণের কথা উনি বলছেন, যদি ওগুলো হয়ে থাকে তাহলে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে বলে উনি মনে করেন। হ্যাঁ, কারণগুলো তো খুবই স্পষ্ট, কিন্তু তারপরেও সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মনে হয়, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে, এগুলো তো হচ্ছে অ্যাপারেন্ট রিজনস, যেগুলো দেখা যাচ্ছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের স্বার্থ বা কেন সম্পর্কে টানাপোড়েন সেটা আমার কাছে এখনো অস্বচ্ছ। আর যে জিনিসটা মনে হয় যে সম্পর্কটা হয়তো ভারতের নির্বাচনের পরবর্তী সময়ের উপরেও একটা কিছু নির্ভর করে। ভারতের নির্বাচন হলে ভারত কিভাবে বাংলাদেশের পাশে থাকবে সেটার উপরেও আবার বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্কটা মনে হয় কিছুটা নির্ভর করবে। কাজে এই মুহূর্তে আমি বলবো না যে উদ্বিগ্ন হতে হবে বলে আমার মনে হয় না। ধরুন আমেরিকার সাথে যদি বাংলাদেশের সম্পর্ক সেরকম খারাপ স্বাভাবিক না হয়, মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় কিছুদিন আগে বলেছিলেন যে বিজনেস নট অ্যাজ ইউজুয়াল, আগে যেরকম ছিল সেরকম না, তাহলে কি বাংলাদেশ এটা স্থায়ী হবে? আমার মনে হয় না, কারণ পরিস্থিতির পরিবর্তনটা দুটো দেশের জন্যই জরুরি। আচ্ছা, সরকার কি কিছু করছে বলে আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কটাকে ভালো করার জন্য বা একটা স্বস্তিকর অবস্থা নিয়ে আসার জন্য? এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তবে আমি নিশ্চিত করবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকরা কি মনে করেন। একেবারে পেছনের সারিতে একজন হাত তুলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্কের কথা বলা হচ্ছে, কিছুদিন আগে, 2-1 দিন আগে পত্রিকায় দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য নিরাপত্তা চুক্তি নামে একটা বিষয় নিয়ে কথা হচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে, এটা নিরাপত্তার সংলাপ এটা আগেই হয়েছে, এটি দ্বিতীয় দফা বৈঠক হয়েও গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে এবং সপ্তম নবিয়ার যারা আমাদেরকে দেয়নি, আমি আসিফ নজরুল স্যারকে আমি প্রশ্ন করব, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে আমাদের যে
নির্বাচন হয়েছে সেটা ভোট এবং ভোটারবিহীন নির্বাচন হয়েছে। অর্থাৎ বর্তমান সরকার কি আমেরিকার সাথে একটা এইটা ব্যর্থতা ঢাকার জন্য সুসম্পর্ক করার জন্যই কি তাদেরকে এই সুযোগ করে দিচ্ছে না? ধন্যবাদ আপনাকে। অনেকেই এই প্রসঙ্গে টিকফাও নিয়ে আসেন। আসিফ নজরুল। না, আমার মনে হয় কি সমস্ত কিছু যদি মুক্তিযুদ্ধকালীন সম্পর্কের বিবেচনা করেন তাহলে তো একটা দেশ আগাতে পারবে না। আজকে জাপানে তো আমেরিকা অ্যাটম বোমা মেরেছিল। জাপান কি আমেরিকার সাথে বন্ধুত্ব করে লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? আজকে আপনি ইস্ট ইউরোপের দেশগুলোর সাথে সোভিয়েত ইউনিয়নের যে সম্পর্ক ছিল এটা এখন আছে। আপনার সাথে 40 বছর আগে একটা লোকের যে রিলেশন ছিল সেটার ভিত্তিতে সব নিরূপিত হয়। আমাদের আন্তর্জাতিক রিয়ালিটিগুলো বুঝতে হবে। জাতিসংঘকে আমেরিকা কোনো না কোনোভাবে কন্ট্রোল করে, বিশ্ব বাণিজ্যকে আমেরিকা কোনো না কোনোভাবে কন্ট্রোল করে, বিশ্ব কূটনীতিকে আমেরিকা কোনো না কোনোভাবে কন্ট্রোল করে। বাংলাদেশ এত স্ট্রং কান্ট্রি হয়ে যায় নাই যে আমেরিকা কি বললো কি ভাবলো আমি পাত্তাই দিলাম না, এই জায়গায় আমরা এখনো যেতে পারিনি। গেলে তখন অন্য কথা। এখন আমেরিকা কি ভাবছে, ইউরোপ কি ভাবছে, ইন্ডিয়া কি ভাবছে, এগুলি সবই আমাদের বিবেচনায় নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। মাঝখানে টি শার্ট পরা। আমি এই ক্ষেত্রে একটি মন্তব্য করতে চাই, সেটা হচ্ছে উন্নত দেশগুলোর সাথে সাধারণত উন্নয়নশীল দেশগুলো যত সুসম্পর্ক বজায় থাকে সেক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলো বেশি লাভবান হয়। এক্ষেত্রে আমি মন্তব্য করতে চাই, আমাদের বাংলাদেশ সরকার যদি চেষ্টা করে যেভাবে হোক আমেরিকার সাথে আবার সে আগের মতো সম্পর্ক বা এর চেয়ে ভালো সম্পর্ক নেওয়া যায়, সেক্ষেত্রে বাংলাদেশই বেশি লাভবান হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, যদি সম্পর্ক স্বস্তিদায়ক না হয় নিকট ভবিষ্যতে কি প্রভাব পড়বে এটার? সম্পর্ক মোটেই স্বস্তিদায়ক নয়, বাংলাদেশের দিক থেকেও নয়, ইউনাইটেড স্টেটসের দিক থেকেও নয়। ইউএসের একটা বড় কনসার্ন বিগত 9/11 তাদের যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যে বম্বিংটা করলো, তারা এখন এই আতঙ্কে আছে যে মুসলিম দেশগুলোর থেকে জঙ্গি সৃষ্টি হবে এবং তাদের এই লাইফস্টাইল বিঘ্নিত হবে, তাদের স্থাপনার উপরে বোমা হামলা হতে পারে। পাকিস্তানের দিকে তাকালে দেখা যায় পাকিস্তান আস্তে আস্তে ফেইল্ড স্টেটের দিকে যাচ্ছে, কারণ সেখানে গণতন্ত্র নেই। একইভাবে বাংলাদেশে আজ গণতন্ত্র নেই। এই গণতন্ত্রহীনতার কারণে, গণতন্ত্র যে বিলীন হয়ে গেছে এই কারণে আমেরিকা সঙ্গত কারণেই তারা আতঙ্কিত যে ধীরে ধীরে এখানে যদি গণতন্ত্র না থাকে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে এবং এখান থেকে আরও তালেবান সৃষ্টি হবে, যারা গিয়ে আমেরিকায় গিয়ে নানা ধরনের জঙ্গি আক্রমণ চালাবে। সেই দিক দিয়ে তারা ওয়ারিড এবং তাদের এই কনসার্নকে আমি যুক্তিযুক্ত বলে মনে করি। একই যেই দেশে যদি বাংলাদেশের মতো একটা দেশ যেটি গণতন্ত্রের জন্য যুদ্ধ করে স্বাধীন করেছে, আজকের বাংলাদেশে সেই গণতন্ত্র নেই, সেটাতে আমেরিকা যেরকম উদ্বিগ্ন বাংলাদেশের সাধারণ মানুষও উদ্বিগ্ন, এর ফলাফল ভালো হবে না। আপনি তো জঙ্গিবাদের কথা বলছেন আমেরিকা দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু অর্থমন্ত্রী যে কথাটি বলেছেন যেটা আসিফ নজরুল একটু টাচ করেছেন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বড় ইস্যু এখানে, সেটাও নিশ্চয়ই। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বব্যাপী নন্দিত একজন মানুষ, সারা বিশ্বের লোক তাকে শ্রদ্ধা করে, অথচ দুর্ভাগ্যতা নিজের দেশে তিনি এই বর্তমান সরকারের কাছ থেকে কোনো সম্মান পাননি। দেশের ঠাকুর ফেলি বিদেশের কুকুর পুঁজি একটা আছে না, সেই ধরনের একটি তবে এটি অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের প্রথম নোবেল লরিয়েট, তাকে আরও সম্মান দেওয়া উচিত। সারা বিশ্বব্যাপী যিনি সম্মানিত তিনি কেন দেশে নিগৃহীত হবেন? ধন্যবাদ হাফিজউদ্দিন আহমেদ। আপনার কাছে হয়তো আবারও আসবো, আবারও একটু দর্শকদের কাছে ঘুরে আসি। বাঁ দিকে পেছনের সারিতে আমি হাফিজউদ্দিন স্যারের উদ্দেশ্যে বলবো যে আপনারা বর্তমান সরকারের উদ্দেশ্যে যে বলতেছেন যে এখন বর্তমানে গণতন্ত্র নেই বা 5ই জানুয়ারি যে আপনারা যে নির্বাচনে অংশগ্রহণ করেননি, সেক্ষেত্রে কি সরকারের তো মনে হয় কোনো দোষ বা আদার্স কোনো কিছু উপলব্ধি করি না, আপনাদের নিজেদের ভয়ে আপনারা নিজেরা সরে গেছেন। আর এক কথা হচ্ছে যে 2001 থেকে 2006 পর্যন্ত যেই নৈরাজ্য সৃষ্টি হয়েছে, একটু আমাকে থামাতে হচ্ছে। আমাদের প্রসঙ্গটা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। আপনার কি মনে হয় যদি আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক না হয় তাহলে এটার কি প্রভাব পড়বে? একজন নাগরিক হিসেবে কি আপনি বিষয়টা নিয়ে চিন্তা করেন? এখন বিষয়টা হচ্ছে যে বিশ্বের মধ্যে প্রভাবশালী একটা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, এক্ষেত্রে আমাদের যদি সম্পর্কটা একটু বেকট ঘটে তাহলে আমাদের সমস্যা হতে পারে আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হাফিজউদ্দিন আহমেদ, আপনারা নিজেরা নির্বাচন বর্জন করে এখন সেটা সরকারের উপর চাপাচ্ছেন, গণতন্ত্র নিয়ে 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে এত কথাবার্তা হয়েছে যে এটি আমার কাছে আমার বলারও খুব একটা ইচ্ছে নেই। সারা বিশ্ববাসী জানে যে বাংলাদেশের 5ই জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসন হয়েছে, যেখানে 153 জন ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন। একটি দল সরকার গঠন করেছে ভোটের আগেই, 5% লোকও ভোট কেন্দ্রে যায়নি এবং অর্ধেকের বেশি লোকের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগই পায়নি। চালাকির খেলা আপনি বলতে পারেন। বিএনপি নিশ্চয়ই নির্বাচনে যেতে চায়, এর আগের 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে,
এবং তাদের এই জনপ্রিয়তার ভয়ে বর্তমান সরকার সিটি কর্পোরেশনে, ঢাকা সিটি কর্পোরেশনে নির্বাচন পর্যন্ত দিচ্ছে না। এই পরিস্থিতিতে বিএনপি যাতে নির্বাচনে না যায় সেই জন্য তারা এমনভাবে নির্বাচন কমিশন সাজিয়েছে, এমনভাবে পঞ্চদশ সংশোধনী পাশ করেছে যাতে আর বিএনপি নির্বাচনে যাওয়ার সুযোগ না থাকে। হাফিজউদ্দিন আহমেদ, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শকের মতামত যে আপনি মাঝখানে। আমেরিকার সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক হচ্ছে না, বাংলাদেশের সাথে ভারতের যে সুসম্পর্ক সেটার কোনো প্রভাব পড়ছে কিনা আপনাদের কাছে আমার এই প্রশ্ন। ধন্যবাদ। ডক্টর মশিউর রহমান। এই আলোচনা তো অনেক প্রসঙ্গ এসেছে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। 5ই জানুয়ারি যে নির্বাচন, এটাকে ভোটারবিহীন নির্বাচন আমি বলবো না, এটা বলবো যারা নির্বাচনে বিশ্বাসী এবং নির্বাচনে আগ্রহী তারাই এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। বিএনপি এর আগে সিটি কর্পোরেট নির্বাচনে অংশ নিয়েছে, পরে লোকাল গভর্নমেন্ট নির্বাচনে অংশ নিয়েছে, জিতেছেও, এবং তাদের জেতাটা বেশ সম্মানজনক। তো সেই পরিস্থিতিতে মাঝের একটি নির্বাচন বাদ দেওয়া, এটা একটা প্রশ্ন থেকে যায়। আমার যেটা মনে হয় তাদের বোধহয় দুটি বড় কারণ থাকতে পারে। এক হলো যে জাতির কাছে নির্বাচনে যেতে গেলে একটা নীতি দরকার হয়, বিশ্বাসযোগ্য নেতৃত্ব দরকার হয়। এই দুটির অভাবেই হয়তো তারা জাতীয় নির্বাচনে না যেয়ে স্থানীয় নির্বাচনে গেছে, সেখানে স্থানীয় ইস্যু, স্থানীয় ক্যান্ডিডেট তাদের গুণের তারা পাশ করেছে। দ্বিতীয়ত হলো যে মার্কিনদের সাথে আমাদের যে সম্পর্ক, এটা সম্পর্কে সরকারের পক্ষ থেকে নির্ভরযোগ্য উত্তর দিতে পারবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। তার কাছ থেকে যেহেতু এরকম কোনো উক্তি শোনা যায়নি, সেজন্য আমি এরপরে খুব বেশি জোর দিচ্ছি না। অর্থমন্ত্রী বলছেন, অর্থমন্ত্রীর কথাকে কি আপনি গুরুত্ব দিচ্ছেন না? আমি আবার বলি যে এ সম্পর্কে যার বক্তব্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে হলো পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী যেহেতু এ বিষয়ে কিছু বলেন নাই, আমি এটা পরে খুব জোর দিচ্ছি না। এ প্রসঙ্গে আমি যেটা বলবো যে আলোচনাতে যে এসেছে, ইউরোপ এবং ব্রিটেনের সাথে আমাদের যে আলোচনা হয়েছে, প্রথম দিকে তাদের একটি প্রশ্ন ছিল, কিন্তু পরে তাদের যে এখন যে প্রশ্ন সে হলো যে নির্বাচন যেটা হয়ে গেছে এটা আমরা গ্রহণ করলাম, কিন্তু নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় বা আরও কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে যদি তোমরা আগ্রহী থাকো আমরা তোমাদের সাথে সহযোগিতা করব, কিন্তু এই নির্বাচনকে আমরা অস্বীকার করছি না। আমেরিকাও এই নির্বাচন সম্পর্কে আর কোনো কথা বলেনি। ডক্টর রহমান, এখানে একটি প্রশ্ন যে অস্বস্তিতে আমি আপনার কাছে আসছি, আপনিও বলবেন। আমি শেষ করে দেই। মার্কিন যুক্তরাষ্ট্র এই সময় নিরাপত্তা সম্পর্কে একটি আলোচনা হয়েছে, দ্বিতীয়বার আলোচনা, টিকফার আলোচনা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট আগের তুলনায় আমাদের দিকে বেশি না কম, আর মার্কিন সহায়তা বেড়েছে। যে কোনো বিদেশের সঙ্গে সম্পর্কে বলছেন যে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। এই মুহূর্তে এই তাদের সাথে যে একটা টেনশন আছে এরকম আমি মনে করি না। আর ডক্টর ইউনূস, এটা সম্পর্কে কারো ব্যক্তিগত সম্মান, ব্যক্তিগত একটা বিচার থাকতে পারে, তবে দুটি রাষ্ট্রের সম্পর্কের ভিতরে একটি ব্যক্তির যে রোল, এটা রাজাদের আমলে শোনা যেত। আমরা কেউ সে রাজাদের আমলে বিশ্বাস করি না, তার থেকে অনেক অগ্রসর হয়ে আসছি আমরা। মৌলবাদ সম্পর্কে যে প্রশ্নটা উঠেছে এটা খুব ভালো। আমাদের এখানে মৌলবাদের যে উত্থান সেটা দেখা যায় সরকারের সমর্থনে প্রশ্রয় হয়েছে, এবং মৌলবাদ যাতে এখানে মাথাচাড়াতে না ওঠে এটা মার্কিন এবং অন্য যে কোনো দেশের একটা বড় চিন্তা থাকবে, এবং সেদিক থেকে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সেকুলারিজম, সেটাই হলো সবচেয়ে বড় প্রোটেকশন। আর একটি হলো যে তৈরি পোশাক নিয়ে যে প্রশ্নটা উঠেছে, এইটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। এটা আলোচনা করে আমাদের মীমাংসা করতে হবে, এবং সেখানে যদি দেখা যায় যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহানুভূতির সাথে আমাদের সমস্যাটা বিচার করছে, তাহলে আমি বলবো যে আমাদের সম্পর্ক ভালোই আছে, এবং সেখানে ব্যক্তিগত মতামত কিছু থাকতে পারে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি হাফিজউদ্দিন, জি আপনি খুব সংক্ষেপে বলবেন। জনাব মশিউর রহমান একজন বিজ্ঞ ব্যক্তি, আমি তাকে খুবই সম্মান করি। তো একটি বিষয়ে তার বক্তব্যের সাথে অত্যন্ত বিনয়ের সাথে আমি দ্বিমত পোষণ করতে চাই। তিনি সরাসরি না বললেও ইঙ্গিত করেছেন যে বিএনপির বোধহয় কোনো গ্রহণযোগ্য নেতৃত্ব নেই। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে জনপ্রিয় নেত্রী। শুধু আমার কথা না, তিনি বিগত প্রত্যেকটি নির্বাচনে পাঁচটি আসন থেকে বিজয়ী হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা ঢাকা শহরে 2টি আসনে হেরে গিয়েছিলেন 1991 সালে। এটা আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু নয়। বিএনপির নীতিও আছে, সবকিছুই আছে, তবে এই যে নির্বাচনে ধরে সিএমএইচ নিয়ে জোর করে ঢুকিয়ে বিরোধী দলকে বাধ্য করে নির্বাচনে আসার জন্য এই ধরনের নির্বাচন 5 জানুয়ারি নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ আপনাকে। আসিফ নজরুল, আপনি কিছু যোগ করতে চেয়েছিলেন খুব সংক্ষেপে। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা বিষয় উনি বলেছেন যে ডক্টর ইউনূসের বিষয়টা কোনো অত বড় ফ্যাক্টর না। আমার মনে হয় এটা ঠিক না, কারণ আপনি দেখবেন চীন বা রাশিয়ার যারা ভিন্ন মতাবলম্বী লেখক ছিল তারাও যখন সোভিয়েত ইউনিয়ন বা চীনের বিরুদ্ধে অভিযোগ করতো এবং তাদেরকে যখন প্রপারলি ট্রিটমেন্ট না করা হতো তখন ওইটার ভিত্তিতে কিন্তু ইউরোপ এবং আমেরিকার সাথে চীন বা রাশিয়ার সম্পর্ক খারাপ হয়েছে। এই ধরনের অনেক বড় বড় নজিরও আছে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে এটা শুধু ডক্টর ইউনূসের ব্যাপার না, এটা গ্রামীণ ব্যাংকের ব্যাপার। এখানে গ্রামের নারীদের এম্পাওয়ারমেন্টের একটা খুব বড় প্রশ্ন আছে, যেটা একটা গ্লোবাল ইস্যু, এবং গ্রামীণ নারীদের গ্রামীণ ব্যাংক যেভাবে এম্পাওয়ার্ড করেছে এটা সারা পৃথিবীতে একটা আদর্শ স্থানীয় মডেল। তো যখন গ্রামীণ ব্যাংকের উপর আঘাত এসছে এবং ক্রমাগতভাবে চলে এসছে তখন গ্লোবাল কমিউনিটি উদ্বিগ্ন হতে পারে। এটা শুধু ডক্টর ইউনূসের ইস্যু। ধন্যবাদ আপনাকে আসিফ নজরুল। আমি শ্রোতা দর্শকদের এখানে জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা আরও বিস্তারিত মতামত দিতে চাইলে আপনি বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com এখানে আপনার মতামত দিতে পারবেন। আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামে আপনার মতামত দেওয়ারও সুযোগ রয়েছে। ফিরে এলাম, আপনারা দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন HM হানিফ। বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক কর্মসূচি কি ভারতের কাছ থেকে তিস্তা নদীর ন্যায্য হিস্সা পেতে সহায়ক হতে পারে? ধন্যবাদ আপনাকে। তিস্তা নদীতে পানি নেই, অনেকদিন ধরে এই অভিযোগ উঠছে এবং এটা বাংলাদেশের পত্রপত্রিকাতেও ছাপা হচ্ছে। সম্প্রতি অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি একটি লং মার্চ করেছে, সেদিনে আবার তিস্তা নদীতে পানি এসেছে এমন খবরাখবর, যদিও তারপরে আবার পানি চলে গেছে, সেই খবরও পত্রিকায় দেখেছি। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন, ডক্টর মশিউর রহমান, এটা কি ন্যায্য হিস্সা পেতে সহায়ক হতে পারে যদি বাংলাদেশের অভ্যন্তরে কেউ চাপ তৈরি করে কোনো রাজনৈতিক দল তিস্তায় পানির জন্য? আমি মনে করছিলাম এটা হয়তো আমার কাছে পরে আসবে। তিস্তা যে ব্যারাজ, এটা হাফিজউদ্দিন সাহেব আরও ভালো বলতে পারবেন, ও তো মন্ত্রী ছিলেন। এইখানে যে সেচের ব্যবস্থা, এটা হলো সাপ্লিমেন্টারি সেচ আমন মৌসুমে, বড় মৌসুমের জন্য নয়। তিস্তা ব্যারাজ তৈরি হয়েছে তখন রাষ্ট্রপতি এরশাদ ছিলেন। এরপরে 2 দফায় 10 বছর বিএনপি ছিল, কিন্তু তারা ট্রিটি করার চেষ্টা করে নাই। আওয়ামী লীগ আগের এক সময় গঙ্গা চুক্তি করেছিল এবং গঙ্গা চুক্তি অনুসরণ করে তিস্তা সম্পর্ক আলোচনা হয়েছে এবং একটা ড্রাফট চুক্তি আছে যেটা স্বাক্ষরের অবস্থায় নাই। এই ব্যারাজের যে স্ট্রাকচার এবং ব্যারাজের যে ডিজাইন, তাতে এই সময় পানি প্রবাহ বাড়ার জন্য নয়। অর্থাৎ আমাদের যে নালিশ, সে নালিশটা হলো যে উদ্দেশ্যে ব্যারাজ তৈরি করে এবং যে সময় পানি আসবে বা আসবে না কোনো প্রশ্ন নাই, সেই সময় পানি না আসা নিয়ে আমাদের এটা আলোচনা হচ্ছে। তবে এখানে যেটা আমার মনে হয় দুটো জিনিস আমাদের উল্লেখ করে এবং মনে রাখা দরকার। ডক্টর রহমান, এই যে ধরুন বিএনপি রাজনৈতিক কর্মসূচি করছে, লং মার্চ করেছে, এর আগে জাতীয় পার্টি করেছে, বামপন্থী দলগুলো করেছে, এটা কি সরকারকে নেগোশিয়েট করতে সহায়তা করবে? সেটাও আমি আসছি সেটাতে, যে দুটো জিনিস। একটি হলো যে ভারতের সাথে এখন যে চুক্তি ড্রাফট আছে, স্বাক্ষর এখনো হয়নি, কিন্তু ভারত সরকার সেটা পরিবর্তনের কোনো অনুরোধ আমাদেরকে জানায়নি। সে হলো যে 10 বা 12 বৎসর পানি প্রবাহ কোনো বাধা দেওয়া হবে না এবং এই সময় পরিমাপ করে দেখা যাবে যে আমরা স্বাভাবিক অবস্থায় কতটুকু পানি পাই এবং সেই পানি অনুসারেই মূল স্থায়ী চুক্তি বা দীর্ঘস্থায়ী চুক্তি সেটা হবে। বিদেশি কোনো দেশের সাথে দেশের ভিতরে লং মার্চ করে কোনো কিছু হয় না এবং বিএনপির লং মার্চের একটি যুক্তি থাকতে পারে বা দুটি যুক্তি থাকতে পারে। এক হলো যে তাদের 2 দফায় একটা সুযোগ ছিল, তখন তারা এটা অবহেলা করেছে। তাদের এই ব্যর্থতা অন্যদের পরে চাপাবার জন্য তারা হাঁটাহাঁটি করতে পারে। আরেকটি হলো যেটা হাফিজউদ্দিন সাহেব প্রতিবাদ করবেন আমি জানি, তবু আমি বলে রাখি যে নির্বাচন বানচাল করার জন্য তারা যে হত্যা করেছে, মানুষ মেরেছে, গাড়ি পুড়িয়েছে, রেললাইন উঠিয়েছে, এগুলো করার পরে যে অবশিষ্ট শক্তিটুকু আছে সেটা খরচ করার জন্য একটু লং মাস্টার্স করা দরকার হবে। হাফিজউদ্দিন আহমেদ। আমি জনাব মশিউর রহমানকে ধন্যবাদ জানাই। উনি পণ্ডিত ব্যক্তি, আমি ভাবছিলাম যে উনি বোধহয় থিওরিটিক্যাল কথাবার্তা বলবেন। তা আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে উঠা বসা করে উনি রাজনীতিও শিখে গিয়েছেন। ভালো, বাংলাদেশের সবাই রাজনীতি চায়। তবে
তার বক্তব্যে আমার প্রতি একটু অনুদার ছিলেন তিনি। আমি জানি যে আমি বলেছি আপনি আরো বেশি তথ্য না, আমি জানি জানবেন। যে যখন টক শো অন্যান্য জায়গায় আওয়ামী লীগের যিনি থাকেন তিনি বলেন যে বিএনপি ক্ষমতায় থাকার সময় তিস্তা নিয়ে কোনো কথাই বলে না। এই জন্য আমি এই প্রথমবারের মতো এই কাগজ নিয়ে এসেছি। এটা পড়ার সময় হবে না। 2000 এই তিস্তা নদীর ব্যাপারে বলার আগে আমি বলি, ভারত বাংলাদেশের যে বর্তমান যে মানে 54টি অভিন্ন নদীর উপরে মাত্র চুক্তি আছে একটা নদীর উপরে, গঙ্গা নদীর উপরে, অন্যান্য নদীর উপরে চুক্তি নাই। চুক্তি করার জন্যে আমরা সবসময় চাপ দিয়ে এসেছি, কিন্তু ভারত সময় ক্ষেপণ করে। তারা যেমন তিস্তা নদীর ক্ষেত্রে যখনই আমরা বলি যে এই নদীর একটি পানি ভাগাভাগি করা দরকার এখন, তখন তারা বলে বৈজ্ঞানিক সমীক্ষা করতে হবে, অর্থাৎ আরও অনেক সময় লাগবে। আমরা বলি যে হ্যাঁ সমীক্ষা করেন, কিন্তু আপাতত একটা অ্যাডহক বেসিসে ইমিডিয়েটলি একটা শেয়ারিং এগ্রিমেন্ট থাকা উচিত। বরং আমরা লক্ষ্য করেছি পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বাংলাদেশে যে সকল গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে এগুলো ভারত আলোচনাই করতে চায় না। যেমন টিপাইমুখ বাঁধ, এটা নিয়ে যৌথ নদী কমিশনের মিটিংয়ে এর আগে 96 থেকে 2001 পর্যন্ত 3টি মিটিং হয়েছে, আওয়ামী লীগের মন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব অ্যাটেন্ড করেছেন। সেসব মিটিংয়ের কার্যবিবরণী আমি পড়েছি, টিপাইমুখ শব্দটিই নেই, আন্তঃনদী সংযোগ প্রকল্প এই শব্দটিই নেই, আলোচনা করা দূরের কথা। আমার সময়কালে বেগম জিয়ার মন্ত্রিসভায় থাকাকালীন সময় 2টি যৌথ নদী কমিশনের মিটিং হয়েছে, একটি 2003 সালে, একটি 2005 সালে। সে একটির কার্যবিবরণী আমি নিয়ে এসেছি। সেখানে আমরা খুব বেশি ইতিহাসে যাব না। হাফিজউদ্দিন আহমেদ এখানে একটি বিষয়, এই যে বিএনপি লং মার্চ করলো, তারা এর মাধ্যমে কি অ্যাচিভ করতে চাইলো, মানে বিএনপি কেন মনে করলো যে লং মার্চ করা দরকার? সেখানে বিএনপি সবসময় প্রেসার দিয়েছে যে তিস্তা নদীর অবিলম্বে পানি বন্টন চুক্তি হোক, টিপাইমুখ বাঁধটি বন্ধ করে দেওয়া হোক। লিখিতভাবে আমরা চিঠি দিয়েছি। তিস্তা নদীর এই ব্যাপারে তিস্তা মার্চ করতে আমরা বাধ্য হয়েছি এই কারণে, কারণ বিএনপির সময় এই মৌসুমে নদীতে কমপক্ষে 3000 কিউসেক পানি ছিল, এখন সেখানে 500 কি 600 কিউসেক পানি। এবং আরেকটু তামাশা করার জন্য যেদিন আমরা লং মার্চ শুরু করি সেদিন তারা 3000 কিউসেক পানি ছেড়ে দিল। পরের দিন আমাদের মিটিং শেষ হওয়ার আগেই দুপুরবেলায় পরের দিনই আবার সেটি 1200 কিউসেক হয়ে গেল। এটি হলো ভারতের শক্তিমত্তার প্রকাশ। তারা যে বাংলাদেশকে পরোয়া করে না, যেহেতু এই দেশে একটি অনির্বাচিত সরকার আছে, এতে তারা পরোয়াই করে না, এই ধরনের সরকারকে তারা রেকগনাইজও করে না। যদি তিস্তা নদীতে যদি প্রয়োজনীয় পানি ন্যায়সঙ্গত পরিমাণে পানি আনতে হয়, এদেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। ধন্যবাদ আপনাকে হাফিজউদ্দিন আহমেদ। আমি সরকার নয়, বলিষ্ঠ একটি সরকার দরকার যারা বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলতে পারে। দ্বিতীয় সারিতে একজন নারী হাত তুলেছেন, আপনি। আমি বলতে চাই যে আমাদের নদী, বিশেষ করে তিস্তা পাড়ের কৃষকেরা কোনো আবাদ করতে পারছে না, তারা অনেক ক্ষতিগ্রস্ত, তারা সেচের অভাবে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমি জানতে চাই যে আমাদের যতগুলো নদী আছে, এই টিপাইমুখ বা ফারাক্কা বা এসব, তাতে এইসব নদীর সাথে চুক্তিগুলো কিভাবে হয়েছে, বা আমাদের সরকারের কি করণীয় আছে ভবিষ্যতে, যাতে আমরা ন্যায্য ভিক্ষা পাই, ন্যায্য হিসাবে কি করার আছে দেখি নদীর পানি। মাঝখানে আপনি সাদা শার্ট। আমি মেজর রিটায়ার্ড হাফিজউদ্দিন সাহেবকে সম্মান রেখেই বলছি। উনি বারবার বলেছেন যে একটা অনির্বাচিত সরকার হলে ভারত সরকার এটা করতে পারেন। অনেক নির্বাচিত সরকার তো এখানে ছিলেন, তখন কি ভারত সরকার অনেক কিছু করেন নাই? বড় ভাই সুলভ আচরণ, এটা হলো আমার একটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ভারত প্রসঙ্গ আমাদের প্রশ্ন আছে, আমরা আসবো সে ব্যাপারে। আবারও প্যানেলে ফিরে আসি, ডক্টর আসিফ নজরুল। আমার সবচেয়ে দুঃখজনক লাগে কি, যে যখন আমরা বর্তমান সরকারের কোনো নীতি নির্ধারককে দেখি যে নদীর পানিটা যে আমাদের কত বেশি প্রয়োজন এবং এটা যে আমাদের ন্যায্য দাবি, এটা যে আমাদের ন্যায্য অধিকার, এই বিষয়টা ওনারা ডাউন প্লে করার চেষ্টা করেন, এই বিষয়টাকে হালকা করার চেষ্টা করেন, যে ঠিক এই সময় এই ফসল আবাদ হচ্ছে কিনা, এই সময় পানি দরকার কিনা। আরে ভাই, নদীর পানি বছরের 12 মাসই দরকার। নদীর পানির একটা এনভায়রনমেন্টাল ইউজ আছে, একটা হচ্ছে ইকোনমিক ইউজ, একটা এনভায়রনমেন্টাল ইউজ। বর্তমান যুগে যে কোনো মানুষের এটা জানার কথা, বিশেষ করে যারা সরকারে আছেন, নদীর পানি 12 মাসই আমার দরকার, এনভায়রনমেন্টাল ইউজের জন্য, জীব বৈচিত্র্য রক্ষার জন্য, প্রাণী বৈচিত্র্য রক্ষার জন্য, স্যালাইন ইন্ট্রুশন থেকে বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য। আর ইকোনমিক ইউজও নানান ধরনের ইউজ থাকে, কাজে এই পানি আমাদের সবসময় দরকার। পানি ভারত যে দিচ্ছে না, এটাও একটা দিব্য সত্যি। এটা নিয়ে কোনো ডিবেট করা মানে হচ্ছে ভারতের প্রতি এক ধরনের নতজানু মনোভাব দেখানো। ভারত বাংলাদেশের সাথে পানির ব্যাপার নিয়ে যেই আচরণ দেখায়, এটা পৃথিবীতে কোনো দেশ অন্য কোনো দেশের সাথে দেখায় কিনা, এই ধরনের উদাহরণ খুবই বিরল, যে প্রত্যেকটা নদীর উপর সে স্ট্রাকচার নির্মাণ করছে,
করার পরে পানি দিচ্ছে না, আলোচনার নামে সময় ক্ষেপণ করছে। বিএনপি আর আওয়ামী লীগের ক্ষেত্রে পার্থক্য যেটা হচ্ছে, আওয়ামী লীগের প্রতি আমি এই ব্যাপারে বেশি ক্রিটিক্যাল থাকি এই কারণে, বিএনপির আমলে আমি জয়েন্ট রিভার কমিশন, আমি আন্তর্জাতিক নদী আইনের উপর রিসার্চ করেছি, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, জয়েন্ট রিভার কমিশনের মিটিংয়ে বিএনপি অন্তত আওয়ামী লীগের তুলনায় বেশি সোচ্চার থাকে এসব ব্যাপার নিয়ে, এটা ঠিক। বাট বিএনপি কি অ্যাচিভ করতে পেরেছে? না, বিএনপি অ্যাচিভ করতে পারে নাই, সোচ্চার থেকেও অ্যাচিভ করতে পারে নাই, আওয়ামী লীগ পেরেছে। আসিফ নজরুল, এখন ব্যাপারটা হচ্ছে কি লং মার্চ করে কি কিছু আদায় করা যাবে নাকি এটার জন্য ব্যাপক আলোচনা দরকার? দেখেন, আপনি যে লং মার্চের কথা বললেন, 1977 সনে বাংলাদেশ ভারতের সাথে একটা চুক্তি হয়েছিল, যেই চুক্তির আন্ডারে ভারত বাংলাদেশকে অন্তত 35,000 কিউসেক পানি দিতে বাধ্য ছিল গঙ্গা নদীর। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা চুক্তি হয়েছিল। ওই চুক্তির আগে দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে মাওলানা ভাসানী লং মার্চ করেছিলেন, আর এই বিষয়টাকে আন্তর্জাতিকীকরণ করা হয়েছিল, জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করা হয়েছিল। ভারতকে চাপ দিতে হবে, ভারতের কাছে সবসময় মাথা নত করে হুজুর দাও বললে হবে না, প্রথমে রিকোয়েস্ট করতে হবে, অনুরোধ করতে হবে, যথেষ্ট পরিমাণ অনুরোধ করার পর যদি ভারত না দেয়, ভারতের প্রতি সর্বাত্মক চাপ প্রয়োগ করতে হবে, এবং লং মার্চ সেই চাপের একটা অংশ হতে পারে। আমি মনে করি আওয়ামী লীগেরও লং মার্চ, আমি মনে করি রেকর্ডের আওয়ামী লীগেরও লং মার্চ করা উচিত। ধন্যবাদ আপনাকে আসিফ নজরুল। জি, ত্রোপা মজুমদার, আপনার কাছে আসছিলাম। সেটা হচ্ছে যে এখানে বসে জনগণের একজন হয়ে বারবারই মনে হচ্ছে যে আওয়ামী লীগ আর বিএনপির চাপে আমাদের যে কি দুর্দশা, সেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, যে আমরা যে কোনো জাতীয় ইস্যুও দলীয় ইস্যু বানাচ্ছি। সেটার চেয়ে দুঃখজনক আর কিছু নেই। আজকে ভারত যেই কাজটা করছে, ভারতে যেই সরকারই আসুক না কেন সে কিন্তু ওটাই করবে, কিন্তু আমাদের যখন সরকার পরিবর্তন হয়ে যায়, আমরা তখন আওয়ামী লীগ বিএনপি এই চাপে পড়ে আমরা কিছু করতে পারি না। আর যে প্রসঙ্গটা এলো যে লং মার্চ, আমরা যতটুকু জানি যে কোনো ধরনের প্রেশার ইজ এ মাস্ট, সবসময় একটা দৃশ্যমান প্রেশার তৈরি করতেই হবে। কাজেই সেটা লং মার্চ হোক যাই হোক, একটা প্রেশার যেরকম সরকারের উপরে তৈরি হয়, তেমনি বহির্বিশ্বেরও দেখার প্রয়োজন আছে যে সাধারণ মানুষ আসলে কি চায়। ধন্যবাদ আপনাকে ত্রোপা মজুমদার। আপনি ভারতের সরকার পরিবর্তন নিয়ে কথা বলছিলেন, নির্বাচন এখন ভারতে চলছে, সেই প্রসঙ্গে একটি প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নটি এখন নেই, সেটি করবেন, আমি আসবো আপনার কাছে ডক্টর মশিউর রহমান। ভারত প্রসঙ্গে প্রশ্ন আছে, মোহাম্মদ হিরক সর্দার। আমার প্রশ্নটা হচ্ছে, ভারতীয় নির্বাচনী প্রচারণায় যেভাবে বাংলাদেশের নাম বারবার আসছে, তাতে কি দুই দেশের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কে কোনো রকম বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে কিনা, বিশেষ করে নির্বাচনে জয়লাভ করার পরে? ধন্যবাদ আপনাকে। বারবার এই প্রসঙ্গ আসছে, বিশেষ করে বিভিন্ন জরিপে বলা হচ্ছে বিজেপি নির্বাচনে ভালো করবে, তারা সরকারও গঠন করতে পারে। নরেন্দ্র মোদী একাধিকবার সেটা কথা বলেছেন, বাংলাদেশ প্রসঙ্গে বলেছেন। ডক্টর আসিফ নজরুল, এটা কি কোনো বিরূপ পরিস্থিতি তৈরি করতে পারে? এটা যদি বিজেপির সস্তা পলিটিক্স হয় তাহলে তেমন কোনো বিরূপ পরিস্থিতি সৃষ্টি হবে না, কিন্তু তারা যদি এটা মিন করে, বিশেষ করে যদি তারা ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশি নামে চিহ্নিত করে লোকজনকে বর্ডার থেকে পুশিন করতে থাকে, ডেফিনেটলি এটা বাংলাদেশের জন্য বিরাট ডিজাস্টারে তৈরি করবে। এবং বিশেষ করে বিজেপির কিছু কিছু নেতা যেভাবে বলছেন যে বাংলাদেশের 1/3 ভূখণ্ড তাদের দিয়ে দেওয়ার কথা, তা আমাদের মনে হয় ওই সময় এসছে 47-এ যে মুর্শিদাবাদ, মালদহ, ত্রিপুরা, আসামের যে অংশগুলো আমাদের প্রাপ্য ছিল, সেগুলিও অন্তত আমাদের দেশে কোনো কোনো পলিটিশিয়ানের পলিটিক্যাল রেটোরিক হিসাবে হলেও বলা উচিত। তো তোমাদের ওখানে পাগলাটে, তোমাদের দেশে পাগলাটে কথা বলার লোক যদি থাকে, আমাদের দেশেও পাগলাটে কথা বলার লোক আছে। আমি মনে করি বাংলাদেশের জনগণ যতদিন ঐক্যবদ্ধ থাকবে, বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির মতো লোকগুলা যতদিন পর্যন্ত জাতীয় ইস্যু আইডেন্টিফাই করে অন্তত ন্যাশনাল ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে পারবে, ততদিন ভারত কেন আমেরিকা কেন কেউই বাংলাদেশের জন্য কোনো উদ্বেগের কারণ হতে পারে না। এখানে ওই জায়গাটা কনফার্ম করতে হবে। ডক্টর আসিফ নজরুল, আমি বিজেপির ম্যানিফেস্টোটা পড়ছিলাম, আপনি হয়তো পড়েছেন, দেখেছেন যে তারা বলছে তারা যদি নির্বাচিত হয়, বাংলাদেশের চারপাশে কাঁটাতার ভারত যেটি দিয়েছে প্রায় শেষ পর্যায়ে, তারা বলছে সেটাকে তারা শেষ করেই ছাড়বে। তো বিজেপি যদি ক্ষমতায় আসে, এখন বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, তাতে কি আরো বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে? আমি মনে করি না অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। আমি মনে করি এখন বাংলাদেশের যে ভারতের সম্পর্ক, এটা মৌখিকভাবে খুবই ভালো, আসলে ভালো না, এটা একতরফা সম্পর্ক, এবং বিজেপি আসলে একই কাজ হবে, কিন্তু যেই কাজটা বেশি হতে পারে, তারা যদি সেখান থেকে বাংলাদেশি বলে ধরে ধরে লোকজনকে সীমান্ত দিয়ে পুশিন করাতে থাকে, সেটা একটা বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করবে। সেকেন্ড হচ্ছে, তারা যদি রিলিজিয়াস কোনো উস্কানি দেয়, এগুলি বাংলাদেশে কোনো কোনো মহল ইউটিলাইজ করে বা এটাতে আপনার অত্যন্ত ধর্মীয়ভাবে আক্রান্ত হয়ে যে রিয়াকশন দেখাতে পারে, সেটাতে বাংলাদেশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে, সেটা আমাদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ। ধন্যবাদ আপনাকে আসিফ নজরুল। দেখি আবার একটু দর্শকদের মতামত নেই দ্বিতীয় সারিতে। আমার কথা হচ্ছে, এখন তো কংগ্রেস আছে, তিস্তা নদীর পানি নেই, 54টা নদীর কোনো যে মীমাংসা হওয়ার কথা সেটা ভারত করেনি, ফলে বিজেপি এখন যে কথাগুলো বলছে তার ভোটের ইস্যুর জন্য বলছে এবং ধর্মীয় উন্মোদনার জন্য বলছে। এখন আমাদের
তো আমরা বাংলাদেশ থেকে গিয়ে কংগ্রেসকে জেতার জন্য তো ভারতে গিয়ে বলতে পারি না যে বিজেপি যাওয়ার দরকার নেই, সেটা তার ব্যাপার। আমাদের এখান থেকে আমার মনে হয় কোনো উদ্বেগের বিষয় নয়, বরঞ্চ আমাদের যে 54টি যে নদীর বিষয়টা বলা হয়েছে, সেখানে আমি একটা বিষয় শুধুমাত্র প্যানেলকে বলতে চাই যে 1997 সালে যে জাতিসংঘ নদীর ধারা যে আইন করা হয়েছে, সেখানে 34টি দেশ কিন্তু সেখানে সিগনেচার করেছে, বাংলাদেশ সিগনেচার করেনি। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তিতে এই সমস্যার সমাধান হবে না। ধন্যবাদ আপনাকে। পেছনে একজন নারী যিনি হাত তুলেছেন, জি, যে এই যে বাংলাদেশের প্রসঙ্গটা ভারতের নির্বাচনে যারা অনেক রাজনৈতিক দল বারবার তুলে আনছে, এইটা কি একটা সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যতে বিরূপ প্রভাব তৈরি করতে পারে? সম্পর্কের বিরূপ প্রভাব সবসময় থাকবে যে পর্যন্ত কংগ্রেস আসুক অথবা বিজেপি আসুক। বাংলাদেশে যে পর্যন্ত গণতান্ত্রিকভাবে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত সমস্যা অবশ্যই থাকবেই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রূপা মজুমদার, যে ভারতের রাজনৈতিক দলগুলো কেউ কেউ বাংলাদেশ প্রসঙ্গ অনেক বেশি নিয়ে আসছে নির্বাচনে, সেটা কি দুই দেশের সম্পর্কে ভবিষ্যতে কোনো বিরূপ প্রভাব তৈরি করবে? আমার কাছে সম্পর্কের প্রভাব মনে হবে না, কারণ একটু আগে আমি যেটা বললাম যে ওদের এক ধরনের জাতীয় ইস্যুগুলো খুব স্পষ্টভাবে আইডেন্টিফাই করা থাকে, সেটা যেই দলই আসুক না কেন ঘটনাটা একই ঘটবে। তবে আমার যেটা শঙ্কা লাগে যে বিজেপি যেহেতু শতভাগ একটা সাম্প্রদায়িক দল, আর আমাদের দেশে ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী আমরা, এবং আমাদের মধ্যে এক ধরনের ধর্মীয় উন্মাদনা আছে, তো ওটার একটা নেতিবাচক প্রভাব আমাদের উপরে পড়বে বলে আমি শঙ্কা করি। ধন্যবাদ আপনাকে। হাফিজউদ্দিন আহমেদ, আপনার কাছে আসি যে এখানে উনি যে প্রশ্নটা করছেন যে ধরুন ভারতের রাজনীতিবিদরা বা ভারতের জনগণের মধ্যে একটা অ্যান্টি পাকিস্তান সেন্টিমেন্ট কিন্তু আছে, তারা বিভিন্ন প্রচারণা সেটা নিয়ে আসে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশ প্রসঙ্গটা অনেক আসছে, তারা যেভাবে বাংলাদেশকে তুলে ধরছে, ভারতের জনগণের মধ্যে কি একসময় একটা অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট তৈরি হবে এর কারণে মনে হয় আপনার? এটি কেবলমাত্র বিজেপির প্রচারণায় আমরা লক্ষ্য করেছি, অন্যান্য দলগুলো অ্যান্টি বাংলাদেশ বলে আমাদের মনে হয় না। বিজেপির ক্ষমতায় আসলে আরেকটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে, তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় আসলে আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন করবে। অর্থাৎ আমাদের যে মেইন ওয়াটার প্রোভাইডার যে কর্ণফুলী ব্রহ্মপুত্র, যেখান দিয়ে 65% পানি বাংলাদেশে আসে, সেটার পানি তারা ডাইভার্ট করে গঙ্গায় নিয়ে যাবে। তো বাংলাদেশের মেজর রিভারের পানি যদি তারা ইউনিলেটারালি উইথড্র করে, প্রত্যাহার করে, তাহলে বাংলাদেশের জন্য এটি আশঙ্কাজনক। আরেকটি হলো যে তারা এই পশ্চিমবঙ্গে এবং আসামে গিয়ে বিজেপির রাজনৈতিক ক্যান্ডিডেটরা বক্তৃতা দেয় যে বাংলাদেশিদের কারণেই তোমাদের এত অসুবিধা। তো এই ধরনের বিরূপ প্রচারণার ফলে কিছুটা এফেক্ট হতে পারে। এবং আপনি কিন্তু বলছেন এটা কিন্তু শুধু বিজেপির ব্যাপার নয়, আমরা পত্রপত্রিকা দেখেছি সমাজবাদী পার্টিও তারা কিন্তু এই বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি তারা সামনে এনেছে। যাই হোক, তাদের মুলায়ম সিং যাদব সমাজবাদী পার্টির যে নেতা, তিনি মুসলমানদের মধ্যে অত্যন্ত পপুলার একজন লিডার। এইটাতে বাংলাদেশ খুব বেশি এফেক্টেড হবে বলে মনে হয় না। বিজেপি আসলে তো এরা বর্তমানে যা ক্ষতি ভারত করছে এর চেয়ে বেশি আর কি ক্ষতি করবে। তবে আমি বলতে চাই এটুকুই যে এরা বাংলাদেশের, যেটা ইভেন তোপা মজুমদার যারা রাজনীতি করে না তারা পর্যন্ত বলে, এইসব জাতীয় ইস্যুতে তো আমাদের একটা ইউনাইটেড ফ্রন্ট হওয়া উচিত। সারা উত্তরাঞ্চলে 2 কোটি মানুষ পানির জন্য পাগল। মশিউর রহমান সাহেব বলছে যে এই সময়তে পানি দেওয়ার কথা না, আমি যদি বুঝে থাকি আর কি, তিস্তা ব্যারেজ যে জন্য বানানো হয়নি। তো দেশের মধ্যে যদি এত অনৈক্য থাকে, আমাদের ভারতের সাথে অনেক অনিষ্পন্ন সমস্যা আছে। ভারত এই আওয়ামী লীগ সরকার আমলে সব কিছু তারা আদায় করে নিয়েছে, আমাদের যা কিছু পাওনা কিছুই আমরা পাইনি। ধন্যবাদ হাফিজউদ্দিন আহমেদ আপনাকে। ডক্টর মশিউর রহমান, আপনি কি চিন্তিত বিষয়টা নিয়ে, ভারতের নির্বাচনে বাংলাদেশ বিরোধী প্রচারণা নিয়ে? আমার এই ভারতের নির্বাচন সম্পর্কে আমি ভারতের পত্রপত্রিকা পড়ি নাই, অতএব বলতে পারবো না। পত্রপত্রিকা ছাপা হয়েছে, আমি বলতে পারবো না যে ভারতের জাতীয় নির্বাচনে বাংলাদেশটা কত গুরুত্বপূর্ণ আমি বলতে পারবো না। ওদের পত্রিকা পড়লে বোঝা যেত যে এটা কত গুরুত্বপূর্ণ। আমাদের কাছে মনে হবে যে কেউ যদি ছুটে ফুটাও কিছু বলে থাকে, ওইটা আমাদের কাছে অনেক বড় করে দেখা যাবে। যেটা গুরুত্বপূর্ণ বিষয় সে হলো, যেটা অনেকে আভাস দিয়েছেন, যে ভারতে যদি কোনো সাম্প্রদায়িকতাতে উস্কানি পায়, তাহলে ভারতের অভ্যন্তর একটা পরিস্থিতির সৃষ্টি হবে। সেই পরিস্থিতিটা পরিহার করা ভারতের সরকারের জন্য অত্যন্ত প্রয়োজন। ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতির জন্যই ভারত বাংলাদেশের প্রতি এই জাতীয় কোনো নেগেটিভ অ্যাটিটিউড নেবে বলে আমার মনে হয় না। যেটা অনেকে বলেছেন যে ওদের পাগল থাকলে আমাদেরও পাগল আছে, আমার মনে হয় যে পাগলের কম্পিটিশন না দিয়ে সুস্থ লোকের কম্পিটিশন, সুস্থ লোকের নীতি সম্পর্কে বোধহয় আমরা বেশি নজর দেই। নদী সম্পর্কে যে প্রশ্ন উঠেছে সে হলো
যে বিএনপি সোচ্চার, আসিফ নজরুল বলেন সোচ্চার বেশি ছিল কিন্তু তাদের অ্যাচিভমেন্ট কম, অতটা হয়তো বেশি নয়। আমি যেহেতু এই শব্দগুলো শুনি না সেজন্য বলতে পারবো না যে তাদের কতখানি জোরে কথা বলেছে বা কত মিহিসুরে কথা বলেছে আমি বলতে পারবো না। কিন্তু যদি ফলে গাছের পরিচয় হয় তাহলে গাছটি কত লম্বা তা দিয়ে গাছের গুণ বিচার হবে না, বিচার হবে গাছটির ফল। খুব সংক্ষেপে কি আপনি একটি প্রশ্ন যদি জবাব দেন। টিপাই মুখ সম্পর্কে যেটা বলা হয়েছে এটা তথ্য জানা নাই, সেজন্য টিপাই মুখের ভারতের যে সকল স্টাডি আছে সকল স্টাডি আমাদেরকে দিয়েছে এবং আমরা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যেগুলো অতিরিক্ত ক্লারিফিকেশন চেয়েছি সেগুলো ভারত দিচ্ছে। ডক্টর রহমান, আপনি যদি আমার একটি প্রশ্ন যদি জবাব দেন। আন্তঃনদী সংযোগ সম্পর্কে ভারতের নিশ্চয়তা আছে যে তারা হিমালয়ান নদী করবে না, অন্য নদী, এবং আমাদের এখানে আসে হিমালয়ান নদী। ভারতে যদি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, এটা নিয়ে কি আপনাদের সরকারের মধ্যে, মানে আপনাদের মধ্যে কোনো উদ্বেগ, কোনো আশঙ্কা আছে? আমি তো বললাম যে ভারতের বাস্তবতা হলো তার অভ্যন্তরীণ সাম্প্রদায়িক প্রীতি রাখতে হবে এবং ভারতের অভ্যন্তরীণ অসাম্প্রদায়িকতা যদি বাড়িয়ে তারা লাভ মনে করে তার একটা রিয়াকশন বাংলাদেশে হবে। ওর নিজের স্বার্থেই তারা এই সাম্প্রদায়িক উস্কানিটা বাদ দেবে। অতএব এই বিষয়ে আমি অতটা চিন্তিত নই। ধন্যবাদ আপনাকে ডক্টর মশিউর রহমান। আমি শ্রোতা দর্শকদের এখানে জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেইলও করতে পারেন। ইমেইল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। ছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন ফয়জুল আল আমিন। বাংলাদেশে অব্যাহত গুম আর হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হলেও সরকার তা বন্ধ করতে পারছে না কেন? ডক্টর মশিউর রহমান, সম্প্রতি 8 জন অপহরণ হয়েছে সেরকম কথা কিন্তু পত্রপত্রিকায় এসেছে। এটা একটি অপরাধ এবং আমার মনে হয় না এই অপরাধের সাথে রাজনীতিকে সম্পৃক্ত করা কোনো অর্থ হবে। আর দ্বিতীয়ত হলো যে গুম যেগুলো হয়েছে সেগুলো আমাদের যে পুলিশ বাহিনী এবং যে সকল সংশ্লিষ্ট বাহিনী আছে তারা চেষ্টা করবে সেগুলো বের করবার জন্য, এবং সেখানে দোষারোপের বোধহয় কিছু নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যা খারাপ হয়েছিল তারই একটা বহিঃপ্রকাশ। এটা এই যে সরকার কি করছে, সরকার কি এটাকে বন্ধ করার কোনো চেষ্টা করছে? সেটাই ওনার। অবশ্যই সরকার সকল রকম অপরাধ দমন করার চেষ্টা করবে। আচ্ছা, আসিফ নজরুল। আমার জাস্ট মনে হলো কি যে মশিউর রহমান স্যারের মতো যদি সকল কিছুতেই সুখী থাকা যেত তাহলে পৃথিবীতে আর বাংলাদেশে কোনো কষ্ট থাকতো না। একটা দেশে 4 বছরে সকল মানবাধিকার সংস্থা বলছে প্রায় 300 লোক গুম হয়েছে, ফিরে আসছে না। তার মধ্যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছে, বিরোধী দলের নেতারা আছে, মফস্বলের যুবক আছে, সাধারণ মানুষ আছে। এটা নিয়েও যদি আমরা উদ্বিগ্ন না হই আর আমরা যদি বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, তাহলে তো দেশ কনসেপ্ট নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। আমি জাস্ট 2টা কথা বলবো। দেখেন, এতগুলো যে গুম হয়েছে 2টা জিনিস ঘটতে পারে, হয় সরকার করেছে অথবা করে নাই। তো সরকার যদি না করে থাকে তাহলে অন্য যারা করেছে তাদের ধরার দায়িত্ব সরকারের, আর সরকার যদি অন্যদেরকে না ধরে থাকে তাহলে আমরা ধরে নেব সরকার করেছে দেখি ধরছে না। আইদার সরকার গুম করেছে অথবা যারা গুম করেছে তাদেরকে গ্রেফতার করার, বিচারে সোপর্দ করার সামর্থ্য সরকারের নাই অথবা ইচ্ছা সরকারের নাই। এর একটাও যদি সত্যি হয়, এই গুম এবং বিচারবহিত হত্যাকাণ্ডের দায় দায়িত্ব সম্পূর্ণভাবে বর্তমান সরকার। আপনার ধারণা কোনটা? সরকার কি এটাকে গুরুত্ব দিচ্ছে? আমার ধারণা সবগুলা কম্পোনেন্টের মধ্যে আছে। দেখেন, মানবাধিকার কমিশন এই ধরনের একটা অত্যন্ত পছন্দনীয় লোকদের নিয়ে গড়া কমিশনও কিছু কিছু ক্ষেত্রে বলেছে এর সাথে র্যাব জড়িত ছিল। র্যাব র্যাব মানে সরকার, র্যাব মানে তো আর মন্ত্রী বা অন্য কেউ হইতে হবে না। এটা অভিযোগ মানবাধিকার কমিশন বলেছে, খেয়াল করে দেখেন আপনি। তিনিও যদি বলে থাকেন সেটাও অভিযোগ, অভিযোগ, সবকিছু অভিযোগ। তাহলে আমরা একটা ভাগ করি, গুম এবং অপহরণের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে লোকজন এবং মানবাধিকার কমিশন। কিছু ক্ষেত্রে কারা করেছে এটা স্পষ্ট না। কিছু ক্ষেত্রে এমনও ঘটনা আছে, 2-1টা ক্ষেত্রে সরাসরিভাবে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীকে অভিযোগ করেছে তারা দুর্নীতির কারণে করেছে, স্থানীয় রাইভালরির কারণে করেছে। যেই করে থাকুক, সরকারে কে আছে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি গুম বন্ধ করতে না পারে, গুমের জন্য দায়ী ব্যক্তিদেরকে গ্রেফতার এবং বিচারে সোপর্দ করতে না পারে, তাহলে আমরা 2টা কনক্লুশনে আসতে পারি। এক হচ্ছে, হয় আওয়ামী লীগ তাদের প্রশ্রয় দিচ্ছে
অথবা আওয়ামী লীগ তাদেরকে বিচারে সোপর্দ করতে অনিচ্ছুক বা অসমর্থ। প্রত্যেকটা জিনিসই সরকারের জন্য নিন্দাজনক। ধন্যবাদ ডক্টর আসিফ নজরুল। একটু দর্শকদের মতামত নিয়ে আবারও দ্বিতীয় সারিতে ফিরে আসতে আমি আপনার কাছে আসবো, আবার একটু দর্শকদের কাছে ঘুরে আসি। আমার প্রশ্ন হচ্ছে, এই গুম এবং হত্যার মানে যারাই শিকার হচ্ছে তারা কেন বিএনপির লোকজন বেশি হচ্ছে এবং অন্যান্য সংগঠনের লোকজন কেন কম? সেটা আছে, ডক্টর আসিফ নজরুল বলেন যে অনেকেই হচ্ছে, রাজনৈতিক কর্মীর বাইরে যারা রাজনীতি করছেন না তারাও হচ্ছে। সম্প্রতি 8 জন একসঙ্গে অপহরণ হয়েছে, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, সেটাও আপনারা পত্রপত্রিকায় দেখেছেন। ধন্যবাদ আপনাকে। এখানে বাঁ পাশে মাঝখানে। গুম নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে এবি সিদ্দিকীর তাকে যে পাওয়া গেল তার পেছনে অনেক সংগঠন, মিডিয়া সরকারকে চাপে রেখেছিল, কিন্তু আমার মতো সাধারণ মানুষ সে যদি গুম হয় তার তো 10%ও পাওয়ার কথা না। তো সেক্ষেত্রে কি আমরা আবার ফেরত পাবো আমাদের স্বজনদেরকে, বা আমরা যদি নিজেরা কখনো গুম হই? ধন্যবাদ। প্রপা মজুমদার, শুনছিলেন যে একটা উদ্বেগ আছে, সরকার কেন এটাকে বন্ধ করতে পারছে না, আপনার কি মনে হয়? আমি যেটা দেখেছি যে আমাদের হয় কি, নিজের ওপরে কোনো কিছু না পড়া পর্যন্ত আমরা নড়ি না। যেহেতু সরকারের কারোর কিছু হয়নি হয়তো এখনো পর্যন্ত, সেই কারণে সরকার খুব একটা সচেতন নয়। কারণ এবি সিদ্দিকের প্রসঙ্গ যেটা এলো, আমরা চোখের সামনে দেখলাম যে একদিনের মধ্যে তাকে সুস্থভাবে ফিরিয়ে আনা গেল। তার মানে ইচ্ছা থাকলে, সদিচ্ছা থাকলে, সক্রিয় থাকলে তিনি ফেরত এসেছেন। যেটাই হোক না কেন, যে কোনো ধরনের চাপে, যেমন ওনার স্ত্রী রিজওয়ানা উনি নিজেই বলেছেন যে হয়তো এত ধরনের প্রেশার ছিল যেই কারণে ওনাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তো এই প্রেশারগুলোর মূলে কিন্তু সরকার, যতই মিডিয়া থাকুক যাই থাকুক না কেন, সরকার চাইলে পরে সেটা সম্ভব। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সরকার উদ্যোগ মানে এক কথায় বলতে গেলে না নিচ্ছে না। ধন্যবাদ আপনাকে। হাফিজউদ্দিন আহমেদ, বর্তমান সরকার গুম এবং খুনের বিশ্ব রেকর্ড করেছে। এই ধরনের অত্যাচার, নিপীড়ন বাংলাদেশে মানুষ কখনোই দেখে নাই। এগুলো সরকার স্টেট স্পন্সর্ড আমি বলবো না, কিন্তু সরকারের প্রশ্রয় এখানে আছেন। বিএনপি সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, ঢাকা সিটির কমিশনার চৌধুরী আলম, এদেরকে গুম করেছে সরকারি বাহিনী। এবং প্রতিদিন যে সকল অভিযোগ করছে এবং যে সকল ইদানিংকালে যে সকল গুম এবং খুন হয়েছে, পরিবারের সদস্যরা বলেছে যে র্যাব এসে নিয়ে গিয়েছে বা পুলিশ বাহিনী নিয়ে গিয়েছে, পরিচয় দিয়েছে তারা পুলিশ বাহিনীর লোক, নিয়ে যাওয়ার পরে আর তাদের খোঁজ খবর করে পাওয়া যায় না। এটির একটি কারণ এই কারণে যে দেশে গণতন্ত্র নেই। যেহেতু জোর করেই নির্বাচন ছাড়া একটি সরকার ক্ষমতায় থাকতে চায়, সেই জন্যই তাদের ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়েছে বিরোধী দলকে নিস্তব্ধ করার জন্য। এই অত্যাচার এবং নিপীড়ন সবটাই বিরোধী দলের উপর চলছে এবং এটি করে তারা শাসনকালকে দীর্ঘস্থায়ী করতে চায়, যে কারণে দেশে আজকে আইনের শাসন নাই। ধন্যবাদ হাফিজউদ্দিন আহমেদ আপনাকে। ডক্টর মশিউর রহমান, আমি আপনার কাছে আসছি, আপনি কিছু বলতে চেয়েছেন, যদি 30 সেকেন্ডে আপনি সেটি শেষ করেন। আমি কোনো কল্প কাহিনী নিয়ে খুব বেশি সময় ব্যয় করা বা উদ্বিগ্নতা প্রকাশ করার চেষ্টা করব না। অপরাধ যেটা, সেটা করার, অপরাধ দমন করা, অপরাধের শাস্তি বিধান করা, এটা সরকারের দায়িত্ব, সরকার সেটা পালন করছে। কিন্তু আমার মনে হয় যে আসিফ নজরুল সাহেবের যুক্তিটা বোধহয় খুব সহজ, যে সরকারের দায়িত্ব হচ্ছে না, অতএব সরকার করাচ্ছে। শিক্ষকের দায়িত্ব পড়ানো, ছাত্র ফেল করছে, অতএব শিক্ষক তাকে ফেল করাতে চাচ্ছে। এই যুক্তিটা আমার কাছে অত্যন্ত দুর্বল এবং খোঁড়া মনে হয়। এইটুকু আমি বলতে চেয়েছিলাম। আসিফ নজরুল, আমি বলেছি সরকার হয় করতে অসমর্থ অথবা অনিচ্ছুক। শিক্ষক ছাত্রের সম্পর্ক আর গুম করে যে ক্রিমিনাল, তার সাথে সরকারের সম্পর্ক এক সম্পর্ক না। সব তুলনা প্রকৃত বা ভালো তুলনা না। আমি লজিকটা বলছিলাম। ধন্যবাদ মশিউর রহমান। আমি 1 সেকেন্ডে একটা কথা বলি। দেশে বর্তমানে কি ধরনের সরকার আছে সেটাই বুঝতে হলে আপনি রানা প্লাজার যে ডিজাস্টার, আমরা ভিন্ন প্রসঙ্গে যাব না। হাফিজউদ্দিন আহমেদ, আমরা এত বড় অপরাধ করলো, আজ 1 বছরে তার কোনো তদন্তই হয়নি। ধন্যবাদ আপনাকে। তদন্ত শেষ পর্যায়ে সেটাই আমরা শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে হাফিজউদ্দিন আহমেদ, প্যানেলে থাকা বাকি 3 জনকেও ধন্যবাদ রইল। দর্শক হিসেবে আপনারা এখানে যোগ দিয়েছেন, প্রশ্ন করেছেন কিংবা মতামত দিয়েছেন, আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনকে। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে মৌলভীবাজারে। আশা করছি বরাবরের মতো সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন, সে আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি।